পদ্মজা, পর্ব 6। বাড়ির গিন্নির মতো কোমরে ওড়নার আঁচল গুছে রান্নাবান্না করছে পদ্মজা। হেমলতার কোমরে ব্যথা, তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাখতে দিল না। মোরশুদও বললেন, বেদনা লইয়া রান্ধা লাগবো না, তোমার মাইয়া যখন রাঁধতে পারে তেহি রান্ধক। শেষ অবধি হেমলতা হার মানলেন। পদ্মজার মাটির চুলে মুরগির মাংস রান্না করছে। খড়িবা লাকড়ি হিসেবে আছে বাঁশের মুড়ো, আগুনের শিখায় রং নীলছে। শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা। মুরগির মাংস রান্না হচ্ছে, আজ এতিম মিসকিন খাওয়ানো হবে। হেমলতা বলেন, সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত, নয়তো ঘরের রহমত থাকে না। রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো, বলল, আম্মা রান্না শেষ। শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা, বললেন, তোর আব্বারে গিয়ে বল আলী, মুমিন, ময়না তিনজনে নিয়ে আসতে। পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। মোরশেদের সাথে একবারিয়ে কথা বলতে তার ভয় হয়, অনেকদিন বাজে ব্যবহার করে না, হুট করে যদি করে ফেলে কষ্ট হবে। হেমলতা মৃদু হাসলেন, বললেন, কিছু বলবে না, যা তুই। পদ্মজা দুর্বল গলায় বলল, সত্যি যাব? হেমলতা মাথা সামনে ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য। পদ্মজা মোরশেদকে উঠোনেই পেল। মোরশেদ চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন। পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসলো। আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার, ঢোক গিলে ডাকলো, আব্বা। মোরশেদ তাকান। পদ্মজার মনে হলো বুকে কিছু থাপাস করে পড়ল। পদ্মজা দৃষ্টি অস্থির রেখে মিনমিনে গলায় বলল, আমা বলেছে আলীদের নিয়ে আসতে। রন্ধন শেষ? জি আব্বা। মোরশেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান। পদ্মজা মোরশেদ যাওয়ার পানে তাকিয়ে থাকলে বেশ কিছুক্ষণ। অনুভূতিগুলো থমকে গেছে। পদ্মজার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে, সেদিকে তাকালো। তখন হেমলতা ডাকলেন, পদ্ম। পদ্মজা ছুটে গেল, হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল, কিছু লাগবে আম্মা? না। পূর্ণারা কোথায়? খাটে। কি করে? মাছ ধরে। বসি দিয়ে? জালি দিয়ে। এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে? আচ্ছা থাকুক, তুই আয়, বস আমার পাশে। পদ্মজা হেমলতার পায়ের কাছে বসলো, পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য। হেমলতা পা সরিয়ে নিতে নিতে বলল, লাগবে না। এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন। বললেন, কোমরের ব্যথাটা কমে আসছে। তোর আব্বা কিছু বলেছে? না আম্মা। আচ্ছা আম্মা, আব্বা এত পাল্টালো কি করে? হেমলতা মৃদু হাসেন, উদাস হয়ে টিনের দেয়ালে তাকান। এরপর বলেন, তোর বাপ ভালো মানুষ শুনেছিলাম, কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও, কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল, অন্যের নিয়ন্ত্রণে ছিল। এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না, তাই পাল্টাচ্ছে। তোর বাপের ব্যক্তিত্ব নেই, নিজস্ব স্বকীয়তা নেই, অন্যের কথা নাচে ভালো। শেষ কথাটা হেমলতা হেসে বললেন। পদ্মজা কিছু বলল না। হেমলতা শুয়ে পড়লেন। আজ সারাদিন বিশ্রাম নেবেন। আগামীকাল অনেক কাজ, অনেকগুলো কাপড় জমেছে। রূপ ক্ষণিকের, কোন চিরস্থায়ী। শেষ বয়সে এসে আব্বা বুঝেছে। পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকালেন। তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না। পদ্মজা চলে যাওয়ার উপক্রম হয়। হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন ছুড়লেন, এই খবর কোথায় শুনেছিস? পদ্মজা ঘাড় ঘুরে ফিরল, বলল, আমি তো তোমারই মেয়ে আম্মা। পদ্মজা চলে গেল, রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি। বিকেলে হেমলতা ঘর থেকে বের হলেন। শরীরে শান্তি এসেছে। পূর্ণা বড়ই ভর্তা করেছিল, পাশে প্রেমা। পদ্মজাকে দেখা গেল না, নিশ্চয়ই ঘাটে বসে আছে। প্রান্তও তো নেই। হেমলতা পূর্ণাকে জিজ্ঞেস করলো, পূর্ণা, প্রান্ত কোথায়? পূর্ণা কয়েক সেকেন্ড ভাবলো কি উত্তর দেবে। এরপর ভয়ের দোকানটা বলল, জানি না আম্মা। জানিস না কি? প্রেমা, প্রান্ত কই? প্রেমা সহজ সরে বলল, আমরা ঘাটে ছিলাম, প্রান্ত উঠোনে ছিল, এরপর এসে দেখি নাই। হেমলতা গলা উঁচিয়ে বললেন, কোন মুখে বলছিস জানি না? একসাথে নিয়ে থাকতে পারিস না? একা ছাড়িস কেন? কোথায় গেছে ছেলেটা? পদ্মজা বাড়ির পেছন থেকে ছুটে আসলো। হেমলতার ধমক খাট অব্দি শোনা গেছে। কি হয়েছে? প্রান্ত বাড়ি নেই, দূরে এই কথাও বলে নেই, বসে বড়েই ভর্তা করে খাচ্ছে। দিদি অবাধ্য হচ্ছে মেয়েগুলো। পূর্ণা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে, কিন্তু অতটা না। হেমলতার মন কুগাইছে। তিনি নিজ রুমে যেতে যেতে পদ্মজাকে বলেন, বেরোচ্ছি আমি, সাবধানে থাকবি। দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়ি ঢুকলো। প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে। পদ্মজা হেমলতাকে ডাকলো, আম্মা। এরপর দৌড়ে এলো উঠোনে। প্রান্ত কাঁদছে। হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন। প্রান্তকে আহত অবস্থায় দেখে ভড়কে যান, বুকটা হাহাকার করে ওঠে।
তিনি ছুটে আসেন, প্রান্তকে দু হাতে জড়িয়ে ধরে লোক দুটোকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? একজন লোক বলল, পলাশ মিয়ার ছেঁড়ার লাগে মাইল লাগছিল, এই ছাড়ায় পাথর দিয়া ইডা মারছে আর ফাইটা গেছে। মোর্শেদ লাহোরি ঘরের সামনে গাছ কাটছিলেন, চেঁচামেচি শুনে এগিয়ে আসেন। প্রান্তকে এমন অবস্থায় দেখে লোক দুটিকে তেজ নিয়ে বলেন, কোন কুত্তার বাচ্চা আমার ছেঁড়ারে মারছে? কোন বান্দির ছেঁড়ার এত সাহস? মোর্শেদ উত্তরের অপেক্ষা করল না, প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে। হেমলতা রয়ে গেলেন বাড়িতে। বাজারে আজ হাট বসেছে। মোর্শেদ হেমলতাকে নিষেধ করেছেন সাথে যেতে। বাড়িতে থেকে হেমলতা হাঁসফাঁস করতে থাকেন। প্রান্ত একা বড় হয়েছে, কতবার কত রকম আঘাত পেয়েছে, দেখার কেউ ছিল না, তাই মিনমিনিয়ে কেঁদেছে। এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাঁদার কথা, কষ্ট তো আর কম পায়নি, তাতে দাঁত চেপে সহ্য করেছে। হেমলতার ভীষণ কষ্ট হয়েছে। পদচা ঘরে লুকিয়ে কাঁদছে। পূর্ণা প্রেমা বাড়ির বাইরে বারবার উকি দিয়ে দেখছে মোর্শেদ প্রান্তকে নিয়ে ফিরল নাকি। দেখতে দেখতে চলে এলো মেট্রিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র শহরে, যেতে লাগে 6 ঘন্টা। বাড়ি থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব। পরীক্ষা কেন্দ্র পাশেই মোর্শেদের মামা বাড়ি। মামা নেই, মামা তো ভাইয়েরা আছে। কথাবার্তা বলে সেখানে 1.5 মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠল। মোর্শেদ বাকি 2 মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন। হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখে গেছে পরিবেশ কেমন। মোর্শেদের 2 মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে, আর একজন বয়স হয়েছে অনেক। ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন। ছেলেরা শহরে চাকরি করে, পদ্মজার জন্য উপযুক্ত স্থান, তাই আর অমত করেননি। মোর্শেদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন, ষষ্ঠার্ধ বয়সের একজন মানুষ। তবে আকবর হোসেনের স্ত্রী জয়ন্মের বয়স খুব কম, হেমলতার বয়সী। হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন। দালান বাড়ি, বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে, ফলে পদ্মজা মন দিয়ে পড়তে পারছে, পরীক্ষাও ভালো করে দিচ্ছে। হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করেছেন। শীতল প্রকৃতির লোক, তিনি নিশ্চিন্তে বিশ্বাসী লোক। রাতের খাবার আকবর হোসেনের সাথেই খেতে হয়। হেমলতা 1.5 মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন। আকবর হোসেন কিছুতেই আলাদা রাখতে দিচ্ছে না। এইভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতা আত্মসম্মানে লাগে। তিনি কথায় কথায় জানতে পারেন আকবর হোসেন এবং জয়নবের নকশি কথা খুব পছন্দ, তাই তিনি নকশি কথা সেলাই করেছেন। যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন। অনেক রাত অব্দি পদ্মজা পড়ে। আজ অনেকক্ষণ ধরে সে কি যেন ভাবছে। হেমলতা ব্যাপারটা খেয়াল করলো। পদ্মজার পাশে বসে জিজ্ঞেস হলো, পদ্ম, কি ভাবছিস? পদ্মজা এক নজরে হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল। হেমলতা তাকিয়ে আছেন জানার জন্য। পদ্মজা দ্বিধা নিয়ে বলল, রাগ করবে না তো? হেমলতা পদ্মজাকে পরখ করে নিলেন। এরপর বলেন, কি জানতে চাস? পদ্মজা এদিক ওদিক চোখ বুলে কীভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না। 2 মিনিট পর নীরবতা ভেঙে বলল, দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে, হানিফ মামাকে কে মারল? তোমার সাথে মামার কি হয়েছিল? হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে, কিন্তু ফিরে এলে, খুনও হলো। আমি সবসময় এটা ভাবি, কখনো উত্তর পাই না। মনে মনে অনেক যুক্তি সাজাই, কিন্তু যুক্তিগুলো মেলে না, খাপ ছাড়া, এলোমেলো। কাল পরীক্ষা, আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস? হেমলতার কণ্ঠ স্বাভাবিক, তবুও পদ্মজা ভয় পেয়ে গেল। তবে কিঞ্চিত আশা মনে উকি দিচ্ছে। চারিদিকে একেবারে নিস্তব্ধ। দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো, সঙ্গে হুইসেলের শব্দ। গভীর রাতে ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে। আরেকটা আওয়াজ আসছে, কাছে কোথাও নিরী কুকুরের দল ঘেউ ঘেউ করছে। পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিনে স্বরে বলল, পরীক্ষা তো কাল দিন পর। হেমলতা খোলা চুল মুঠোয় নিয়ে হাত খোপা করেন। এরপর বলেন, কাল আর কাল দিন পর একই হলো। পদ্মজা চুপ হয়ে গেল। এমন ভান ধরল যেন সে খুব মনোযোগ দিয়ে পড়ছে। হেমলতা চোখ ছোট করে পদ্মজাকে দেখছেন। মেয়েটা পড়ায় মনোযোগ দেওয়ার অপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সফল হতে পারছে না। বারবার নিচের ঠোঁট দিয়ে দাঁত টিপছে। পদ্ম, ছাদে যাবি? হেমলতার এহেন প্রস্তাবে পদ্মজা একটু অবাক হলো। নাকের পাটা হয়ে গেল লাল। এতে নাক লাল হওয়ার কি আছে জানা নেই। পদ্মজা কিঞ্চিত হাঁ করে তাকিয়ে রইল। হেমলতা আবার বলেন, যাবি? পদ্মজা টেবিল থেকে প্রফুল্ল চিত্তে ছুটে এলো, বলল, যাব। আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসন পুঞ্জ। বাড়ির নাম এমনটা হওয়ার কারণ ছাদে না গেলে জানা সম্ভব নয়। মা মেয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠছে। তাদের পায়ের শব্দ মোহময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে, অথবা মিলে যাচ্ছে ছাদের আলোর সাথে একাকার হয়ে। ছাদের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন। তা দেখে পদ্মজার চক্ষু চড়ক গাছ। বিস্ময় নিয়ে প্রশ্ন করল, আম্মা, এত বড় সিংহাসন কার?
হেমলতা পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছেন। তিনি 2 দিন আগে এই সিংহাসন আবিষ্কার করেছেন। আকবর হোসেনের কাছে প্রশ্ন করেছেন, ঠিক পদ্মজার মতো করি। আকবর হোসেনের উত্তর হেমলতা পুনরাবৃত্তি করলেন। তোর আকবর কাকার আবু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, বাংলা সাহিত্যের। ওনার ইচ্ছে ছিল নিজের বাড়ির সাথে একটা সিংহাসন করার। শেষ বয়সে এসে ইচ্ছে পূরণ করেন। দিনরাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন। মৃত্যুও হয় সিংহাসনে ঘুমানো অবস্থায়। পদ্মজা হা অবস্থায় স্থির হয়ে রইল। সে সিংহাসন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ময়ূর সিংহাসন। সিংহাসনে যেন পেখম মেলে দাঁড়িয়ে আছে ইট সিমেন্ট তৈরি সিংহাসন। অনেক বড় দেখতে, 5 ফুট দৈর্ঘ্যের বা আরও বেশি হবে। হেমলতা বললেন, মোগল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্ন বোধহয় তিনি দেখতেন, অর্থের জন্য পারেননি। হেমলতার কথা পদ্মজা শুনল নাকি বোঝা গেল না। পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলো, আম্মা সিংহাসনে বসো তুমি। এক কথায় হেমলতা সিংহাসনে বসেন। এরপর পদ্মজাকে ডাকেন পাশে বসতে। পদ্মজা আসলো না। দূর থেকে বলল, মাঝে বসো আম্মা। কি শুরু করেছিস? বসো না। হেমলতা কপাল কুঁচকে সিংহাসনের মাঝে বসেন। পদ্মজা ঠোঁটে হাসি ফুটে আবার হারিয়ে গেল। বলো, আর একটু বাকি। কি বাকি? বাম পায়ের উপর ডান পা তুলে রানীদের মতো বসো। হেমলতা বিরক্তি নিয়ে উঠে পড়েন। পদ্মজাকে বলেন, পাগলের প্রলাপ শুরু করেছিস? পদ্মজা নাছরবান্দা হয়ে দৃঢ়ভাবে বলল, আম্মা বসো না, নইলে আমি কাঁদবো। পদ্মজার এমন কথায় হেমলতা হাসবেন না রাখবেন ঠাউর করতে পারলেন না। রাতের সৌন্দর্য, রাতের মায়াবী রূপ প্রতিটি মানুষের ভেতরে আহ্লাদ, ইচ্ছে, কষ্ট ঠেলে ঠুলে বের করে আনার ক্ষমতা বোধহয় নিজে আল্লাহ সাক্ষাৎ করে দিয়েছেন। তাই হেমলতা তার নিজের শক্ত খোলসে ফিরতে পারলেন না। পদ্মজার পাগলামোর সুরে সুর মিলিয়ে তিনি সিংহাসনে রাজকীয় ভঙ্গিতে বসেন। পদ্মজার কেমন কেমন অনুভূতি হয়, বুকের ভেতর ঝিরিঝিরি কাঁপন। এই তো তার কল্পনার রাজ্যের রাজরানী হেমলতা এবং তার কন্যা সে পদ্মজা। চোখের মণিকোঠায় ভেসে উঠলে একটি অসাধারণ দৃশ্য। হেমলতার সর্বাঙ্গে হীরামণি মুক্তার অলঙ্কার। অসম্ভব সুন্দর শ্যামবর্ণের এই সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে, আর সে হেমলতার পাশে বসে আছে। চারিদিকে ঢাকঢোল পেটানো হচ্ছে, হাতিশাল থেকে হাতির হুঙ্কার আসছে। তারাও যেন খুশি এমন রানী পেয়ে। তোর পাগলামি শেষ হয়েছে? পদ্মজা জবাব দিল না। হেমলতার পাশে এসে বসলো, বলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। এরপর আক্ষেপের স্বরে বলল, আম্মা তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না? সবাই আমাদের ভালোবাসতো, সম্মান করতো, মুগ্ধ হয়ে দেখতো। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সমাজ কেন তার প্রতিকূলে থাকলো? কেন পদ্মজা ছোট থেকে সমাজের কারোর মেয়ের সাথে মেশার অধিকার পেল না? তিনি বলেন, জন্ম যেভাবেই হোক, জীবনে সফলতা না এনে মৃত্যুতে ঢলে পড়া ব্যক্তিত্বের ব্যর্থতা। তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ সম্মান করে, সম্মান করতে বাধ্য হয়, চোখ তুলে তাকাতেও যেন ভয় করে। যারা দূরছাই করেছে তাদের জন্য বিবেকে বাঁধে। পারবো আমি? কেন পারবি না? পুরো জীবন তো দুঃখে অবহেলায় যায় না? তোমার জীবন থেকে এতগুলো বছর দুঃখ আর অবহেলাই তো গেছে আম্মা। হেমলতা কিছু বলতে পারলে না। তিনি জীবনে কি পেয়েছেন? উত্তরটা চট করে পেয়ে গেলেন। পদ্মজাকে বলেন, আমার মেয়ে 3টে আমার সফলতা, আমার অহংকার। প্রেমা তো ছোট, তোরা 2জন নিজেদের মতো থাকিস, পড়িস, কোনো দুর্নাম নাই। এজন্য মানুষ বলে, এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে। তখন আমার অনেক কিছু পাওয়া হয়ে যায়। পদ্মজা আশ্বস্ত করে বলল, কখনো ভুল কাজ করব না আম্মা। তোমাদের সম্মান আমাদের জন্য আংশিকও নষ্ট হতে দেব না। হেমলতা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দেন। নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাকপাখালির রান্না নাড়ার শব্দ ভেসে আসছে। পদ্মজা চোখ তুলে আকাশের দিকে তাকালো। আকাশে একটা চাঁদ, অগণিতিক তারা। আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো হলিচার মতো লাগছে। হেমলতা বিভ্রম নিয়ে বললেন, সমাজের সাথে আমার সাক্ষাৎ কখনো হয়ে ওঠেনি কালো রঙের দোষে। প্রকৃতির মতিগতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটে। আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়ার সুযোগ পাই। অবশ্য আবার সামর্থ্যও ছিল। আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন। আমা আমাকে পড়ানোতে বেশি আগ্রহ দিয়েছিলেন। রং কালো, কেউ বিয়ে করবে না, একটু পড়ালেখা থাকলে হয়তো করবে, সেই আশায়। যখন আমি তোর বয়সে ছিলাম, বড় আপার মেয়ে হয়। মেয়েটার গায়ের রং কালো, শ্বশুরবাড়িতে তুলকালাম কাণ্ড, বংশের সবাই ফর্সা, বাচ্চা কেন কালো হলো? আপাকে বের করে দিল। আপা বাপের বাড়ি ফিরল। সমাজে কত কটূক্তি কথা হজম করেছে আপা। তখন আমি নামাজে দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ে। আমার বিয়ে হলে মেয়েটা যেন পরীর মতো সুন্দর হয়।
আমার মতো অবহেলার পাত্র যেন না হয়, বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হতে যেন না হয়। তুই যখন পেটে এবাদত বাড়িয়ে দিই, 5 ওয়াক্ত নামাজ বাদে সময় পেলেই সেজদায় লুটিয়ে আল্লাহকে একই কথা বলতাম, আমার পরীর মতো মেয়ে চাই। দোয়া কবুল হলো। তো যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েছিল। আমি তো খুশিতে কেঁদে দিয়েছিলাম। এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন? পুরো দেশেও বোধহয় ছিল না। চোখের পাপড়ি যেন ফুটে এসে ঠেকছিল। ঠোঁট এত লাল ছিল যেন ঠোঁট বেয়ে রক্ত ঝরছে। সদ্য জন্মানো শিশু মাথা ভর্তি ঘন কালো রেশমি চুল। হলেন্দুপুরে সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা। দল বেঁধে দেখতে আসে। 1 সপ্তাহ বেশ তোড়জোড় চলে। কি খুশি ছিলাম আমি। সারাক্ষণ তোকে চুমোতাম। রাতেও ঘুমোতে ইচ্ছে করতো না। মনে হতো এই বুঝে আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল। তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাকবাকম করতো। বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না। যখন কোলে নিত বারবার আমাকে বলতো, ও লতা, সেরিডা মানুষ না শিমুল তুলা। হেমলতা থামেন, চোখ তার ছলছল। পদ্মজা বলল, তারপর? কেউ বা কারা ছড়িয়ে দিল তুই তোর বাপের মেয়ে না। যুক্তি দাঁড় করায়। বাপ মা কালো, মেয়ে এত সুন্দর কেন হবে? গ্রামে প্রায় সব মানুষ অশিক্ষিত, তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল। হেমলতা চুপ হয়ে যান। পদ্মজা টের পেল হেমলতা কিছু একটা লুকিয়েছেন। শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না কপালে, অন্য কোনো কারণ আছে যা যুক্তি হিসেবে শক্ত ছিল। হেমলতা দম নিয়ে বলেন, একা হয়ে যাই। তোর বাপ সরে গেল, সমাজ সরে গেল, আতুর ঘরে একা সময় কাটাতে থাকি। তোকে দেখলেই মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন। আমি হয়ে যাই। খোলসটা পাল্টে যেতে থাকে। রাত জেগে স্বপ্ন সাজাই, তোর সাথে ফুল কোড়ানোর স্বপ্ন দেখি, ফুল গাছ লাগাই। যখন তো 4 বছর হয় বাড়ি ভরে যায় ফুল গাছে। ছোট্ট শাড়ি পরিয়ে প্রতিদিন মা মেয়ে মিলে ফুল তুলে মালা গেঁথেছি। নিশুতি রাতে ফাঁকা ছাদে জোছনা পোহানোর স্বপ্ন ছিল, আজ পূরণ হলো। আর 2টি ইচ্ছে বাকি। সাগর জলে মা মেয়ে পা ডুবিয়ে পুরো একটা বিকেল কাটাবো, আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনী বলবো। পদ্মজা দুহাত শক্ত করে জড়িয়ে ধরে হেমলতার কোমর। তিনি টের পান পদ্মজা ফোপাচ্ছে। উদ্বিগ্ন হয়ে বলেন, পদ্ম, কাঁদছিস কেন? পদ্মজা বাচ্চাদের মতো কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে বলো, আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার মতো কেউ হয় না। এজন্য কাঁদতে হয়? আমি সবসময় তোর সাথে আছি। কান্না থামা। কি মেয়ে হয়েছে দেখো, কেমন করে কাঁদছে। পদ্ম চুপ, পদ্ম চুপ, আর না, মারবো এবার। পদ্ম। পদ্মজা থামে, কিন্তু ছটফটানি হচ্ছে ভেতর। কেন এমন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। কান্না পাচ্ছে। আকাশ ভরা রাতের দিকে তাকিয়ে ভয় হচ্ছে। একটু আগেই সুন্দর লাগছিল এই আকাশ, আচমকা ভয়ঙ্কর মনে হচ্ছে। মায়ের কোল ছাড়তে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে চারিদিকে অশরীরদের ভিড়। তাদের কোলাহলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে। পদ্মজা মায়ের কোলে মুখ লুকোলো। পদ্ম, ঘুমিয়ে পড়েছিস? না আম্মা, সেদিন মাঝরাত্রে ছুরি নিয়ে বের হয়েছিলাম। হানিফের ঘরটা আব্বা আমার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধে ছিল। হানিফের ঘরের পাশে গিয়ে দেখি মদনও ঘরে। দুজনকে সামলানো সম্ভব নয় আমার পক্ষে, তাই অপেক্ষা করতে থাকি মদন কখন যাবে। এরপর আরেকজন লোক আসে। একটু দূরে সরে যাই, গোয়াল ঘরের পেছনে। মিনিট কয়েক পর উকি দিয়ে দেখি দরজা লাগানো, সারা শব্দ নেই। সাবধানে দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি হানিফ নেই। তখন হয়তো আম্মা দেখেছে, তাই ভাবছে আমি ফোন করেছি। নানু কেন এমন ভাবলো? হানিফ মামা তো তোমারই ভাই। হেমলতা তৎক্ষণিক জবাব দিল না। সময় নিয়ে একটা গোপন সত্যি বলেন, আমি তো নানুর ভাইকে খুন করেছি। তাই তিনি আমাকে ঘৃণা করেন, ভয় পান, সন্দেহ করেন। পদ্মজা চমকে উঠে বসল। মুখখানা হা অবস্থায় স্থির হয়ে গেল হেমলতার দিকে। দৃষ্টি গেল থমকে। হেমলতা পদ্মজাকে সামলে নিতে সময় দেন। দূরের রাতের আকাশে চোখ রাখেন। পদ্মজা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, তিনি কি হানিফ মামার মতো ছিলেন? হেমলতা সম্মতিসূচক মাথা নাড়ান। সিঁড়িতে কারো পায়ের আওয়াজ। হেমলতা সাবধান হয়ে যান। পদ্মজাকে আড়াল করে দাঁড়ান। সেকেন্ড কয়েক পর একটা ছেলের দেখা মিলল। অচেনা মুখ। হেমলতা আগে কখনো দেখেননি। ছেলেটিও তাদের দেখে ভড়কে গেল। ভোরবেলায় সূর্য উদয়ের সময় পরিবেশে মৃদু সূর্যালোক ছড়িয়ে পড়ল। ট্রেনের জানালা দিয়ে সূর্যের আগুনরাও আলো পদ্মজার মুখোশে ছুঁয়ে দিল। ফজরের নামাজ পড়ে ট্রেনে উঠেছে তারা। গন্তব্য অলন্দপুর। পদ্মজার মেট্রিক পরীক্ষা শেষ হলো আজ 3 দিন। হেমলতার কাঁধে মাথা রেখে চোখ বুঝল পদ্মজা। পুরো 1.5 মাস পর
পূর্ণা প্রেমা প্রান্তর দেখা পাবে, খুশিতে আত্মহারা সে। মাঝে একটু জিরিয়ে ফের চলছে ট্রেন। হেমলতা জানালার বাইরে তাকিয়ে আকাশ দেখছেন। কারণে অকারণে তিনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকেন। সূক্ষ্ম চক্ষুধয় যখন তখন সজল হয়ে উঠল, কিছুতেই বারণ মানে না। নীল আকাশের বুকে যেন সেদিন রাতের স্মৃতি আকার নিয়ে ভেসে উঠল। ছেলেটার বয়স 23-24 বছর হবে। অবাক চোখে তাকিয়েছিল। দেখতে বেশ ভালো। হেমলতা পদচাকে আড়াল করে কঠিন স্বরে প্রশ্ন করেন, কে তুমি? ছেলেটি হেমলতার কথার ধারণে দ্রুতবোধ করল। ইতস্তত করে বলল, মুহিব মুহিব হোসেন। হেমলতা টনক নড়ল। তিনি সাবধানে জিজ্ঞেস করলেন, বারেক হোসেন তোমার আব্বা? মুহিব ভদ্রতার সহিত জবাব দিল, জি। হেমলতা কি যেন বলতে চেয়েছিলেন, বলতে পারলেন না। তার আগে মুহিব বলল, বিরক্ত করার জন্য দুঃখিত, আমি আসছি। এরপর হন্তদন্ত হয়ে চলে গেল। সেদিন আর রাত জাগা হলো না। ছাদ থেকে নেমে গেল তারা। গোপন বৈঠকে একবার বাধা পড়লে আর মন সয় না আলোচনা চালিয়ে যেতে। অনুভূতিগুলো হোতা হয়ে যায়। এরপরের দিন জানা গেল মুহিব তার পিতার সাথে রাগ করে ঢাকা ছেড়ে চাচার বাড়ি উঠেছে। এখানকার ছেলে মেয়েদের ক্ষমতা খুব, তারা খুব সহজ কারণে মা বাবার সাথে রাগ করে দূরে যেতে পারে। হেমলতার অবজ্ঞায় কপাল কুঞ্চিত করতে সংকোচ বোধ করলেন না। পরে অবশ্য বুঝেছেন মুহিব খুবই ভালো ছেলে, নম্রভদ্র, জ্ঞানী, মেধাবী ছাত্র, বিয়ে পড়ছে। সবচেয়ে ভালো গুণ হলো মুহিবের নজরসদ। হেমলতার চোখের দৃষ্টি চিনতে ভুল করেন না। ঠিক 17 দিন পর বারেক হোসেন ছেলেকে নিতে আসেন। যেদিন আসেন এর পরের দিন রাতে হেমলতাকে প্রস্তাব দেন, মুহিবের বউ হিসেবে পদ্মজাকে নিতে চান। হেমলতা অবাক হন। মুহিব মনে মনে পদ্মজার উপর দুর্বল, অথচ বোঝা গেল না নিঃসন্দেহে মুহিব পাত্র হিসেবে উপযুক্ত। মুহিবের বড় দুই ভাই মুমিন, রাজীব, দুজনেই চাকুরিজীবী। মুনিন বিয়ে করে বউকে ডাক্তারি পড়াচ্ছে, সমর্থনে আছে পুরো পরিবার। অতএব বোঝা গেল পরিবারের প্রতিটি মানুষের মস্তিষ্ক ভাবনা উচ্চমানের। বারেক হোসেন বিয়ের প্রস্তাবের সাথে এটিও বলেছে, আমার মেয়ে নেই, ছেলের বউরা আমার মেয়ে, আপনার মেয়ে যতটুকু ইচ্ছে পড়বে, কোনো বাধা নেই। হেমলতা প্রস্তাব ফিরিয়ে দিলেন না। তিনি আনন্দ সহিত জবাব দিলেন, পদ্মজা আইয়ে শেষ করুক, এরপর না হয়। বারেক হোসেন হেসে হেসে বলল, তাহলে এটাই কথা রইল। স্মৃতির পথ থেকে চোখ সরিয়ে নিলেন হেমলতা। গোপনে দীর্ঘশ্বাস ছাড়েন। গলাটা কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। ব্যাগ থেকে বোতল বের করে পানি পার করলেন। প্রেমা প্রান্ত বাড়ির বাইরে সড়কে পায়চারি করছে। পূর্ণা গেটের আড়াল থেকে বারবার উকি দিয়ে দূর রাস্তা দেখছে। মোর্শদ হেমলতা পদ্মজাকে আনতে গেছে, সে কখন গেল এখনও আসছে না। পুরো 1.5 মাস পর মা বোনের সাক্ষাৎ পাবে তারা। হৃৎপিণ্ড দ্রুতগতিতে চলছে। মিনিট 5 পর কাঁচা সড়কের মোড়ে মোর্শদের পাশে কালো পোরখা পরা দুজন মানুষকে দেখতে পেল তারা। পূর্ণা লাজ লজ্জা বলে আগে আগে ছুটে গেল। পেছনে প্রান্ত এবং প্রেমা ছুটে এসে মা বোনকে একসাথে জড়িয়ে ধরে প্রবল কণ্ঠে কেঁদে উঠল পূর্ণা। হেমলতা পূর্ণাকে ধমকাতে গিয়েও থেমে গেলেন। মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করা দোষের নয়। পদ্মজার চোখ পেয়েও টপটপ করে জল পড়ছে। প্রায় প্রতিটা রাশে ভাই বোনদের মনে করেছে, বিশেষ করে পূর্ণাকে বেশি মনে পড়েছে। মনে হচ্ছে কত শত বছর পরে দেখা হলেও। আর পূর্ণা বাড়ির আনাচে কানাচে পদ্মজার শূন্যতা অনুভব করেছে। সে অশ্রুসিক্ত চোখ মেলে তাকালো পদ্মজার দিকে। এরপর আবার জড়িয়ে ধরে বলল, আপা, আমার এত আনন্দ হচ্ছে, এত আনন্দ কখনো হয়নি। পদ্মজা কোমল হৃদয় ওনার ভালোবাসা থেকে বিমোহিত হয়ে উঠল। স্নেহার্দ্র কণ্ঠে বলল, আমার সোনা বোন, আর কাঁদিস না। পূর্ণা চোখের জল দ্রুত মুছল। প্রফুল্ল চিত্তে বলল, আমি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে লতা রেঁধেছি। পদ্মজা অবাক চোখে তাকালো। হেমলতা প্রশান্তিদায়ক সুখ অনুভব করলেন এক বোনের প্রতি আরেক বোনের নিঃস্বার্থ ভালোবাসা দেখে। পদ্মজা বাঘারা হয়ে পূর্ণার 2 গালে চুমু দিল। মোর্শদ দৃশ্যটি মুগ্ধ হয়ে দেখেন। এরপর তারা দেন, দেহ মাইয়াডির কারবার, মানুষ আইতেছে আর হেরা রাস্তায় কান্দাকাটি লাগাইছে, হাট সবাই হাট। খাওয়া দাওয়া শেষ করে 4 ভাই বোন ঘাটে গিয়ে বসলো। 1.5 মাসে কী হলো না হলো সব পূর্ণা বলেছে। প্রেমা পূর্ণার নামে বিচার দিল, প্রান্ত প্রেমার নামে বিচার দিল। প্রান্ত কেন বিচার দিল তা নিয়ে প্রেমা বাগবিতণ্ডা লাগিয়ে দিল। সে কি কাণ্ড! দুজনে তুমুল ঝগড়া লেগে গেল। এরপরে দুজনে বিচার নিয়ে গেল হেমলতার কাছে। তখন পদ্মজা শুষ্ক কণ্ঠে পূর্ণাকে বলল, জানিস পূর্ণা, আমার বিয়ে ঠিক করেছে। পূর্ণা ভীষণ চমকালো। চমকিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কবে, কার সাথে? যে বাড়িতে ছিলাম ওই বাড়ির ছেলের সাথে বিয়ে পড়েছে। আমার আইয়ে শেষ হলে বিয়ের তারিখ পড়বে। আপা, আমার বিশ্বাস হচ্ছে না। আমার না ইচ্ছে তোমাকে অনেক পড়াবে, তোমার চাকরি হবে। পদ্মজা চুপ থাকলো ক্ষণকার। এরপর বলল, আমার কি জানা হয়েছে, পাল্টে গেছেন। কি রকম? আকাশের দিকে তাকিয়ে থাকেন, বেশিরভাগ কথাই এড়িয়ে যান। আমার ভবিষ্যৎ নিয়ে আগের মতো
আগ্রহ দেখান না। আমি কথা তুললে এড়িয়ে যান, গল্প করলে গল্প করেন না, মানে আগের মতো নেই। কথাগুলো বলতে গিয়ে পদ্মজার গলা কিঞ্চিত কাঁপল। সে কি? সত্যি কিছু হয়েছে ওখানে? না, আমি যতটুকু জানি তেমন কিছু হয়নি। পূর্ণা সীমাহীন আশ্চর্য হয়ে চিন্তায় ডুবল। পদ্মজা শূন্য তাকিয়ে রইল। লিখন শাহ নামে মানুষের কথা মনে পড়ছে। তিনি যখন শুনবেন এই খবর, সহ্য করতে পারবেন? সত্যি ভালোবেসে থাকলে সহ্য করতে কষ্ট হবে নিশ্চয়ই। পূর্ণা দ্বিধাভরে প্রশ্ন করল, আপা, লিখন ভাইয়ের কি হবে? পদ্মজা ক্লান্ত ভঙ্গিতে তাকালো, বলল, আমি তাকে বলে দিয়েছি, আম্মা যা বলবেন তাই হবে। পূর্ণার বড্ড মন খারাপ হয়ে গেল। তার আপার মতো সুন্দরীকে শুধুমাত্র লিখন শাহর পাশেই মানায়। কত স্বপ্ন দেখল সে লিখন শাহ এবং পদ্মজাকে নিয়ে, সব স্বপ্নে গুঁড়োবালি। সে কাতর কণ্ঠে বলল, লিখন ভাইয়ের সাথে তোমার বিয়ে না হলে আমি কষ্ট পাবো খুব। আমি তো আমার কথার বাইরে যেতে পারবো না। পূর্ণা গলার স্বর খাদে এনে বলল, যদি লিখন ভাই রাজি করাতে পারে? পদ্মজা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালো। সেই দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে এ হওয়ার নয়। পূর্ণা কপাল কুচকে ফেলল, বিরক্তিতে বলে উঠল, ধ্যাৎ। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।